আমার প্রিয় ছাত্রছাত্রীরা ক্লাস 11-এর অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এ যে সিলেবাস আছে তোমাদের সেমিস্টার 1 পরীক্ষার জন্য যে সিলেবাস আছে দর্শনের ফিলোসফির, সেটা পরপর আমি আলোচনা করব, তোমরা একটু দেখো। প্রথমে আছে দর্শন শব্দের অর্থ। ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় দর্শন। সেখানে প্রথমেই ইউনিট 1-এ যে প্রথম টপিকটাই আছে সেটা হলো দর্শন শব্দের অর্থ। মিনিং অফ দ্য টার্ম দর্শনা। দেখো, সাধারণভাবে পাশ্চাত্য শব্দ যেটা ফিলসফি ভারতবর্ষে দর্শন নামে পরিচিত, কিন্তু ফিলসফি এবং দর্শন এই দুটি সমর্থকবোধক নয়। ঠিক আছে, ফিলসফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। ব্যুৎপত্তিগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। অনুরাগ মানে ভালোবাসা, লাভ অফ নলেজ বা উইজডম। কিন্তু ভারতীয় দর্শনের বিষয় বা উদ্দেশ্য হলো সত্য বা তত্ত্ব উপলব্ধি। তাহলে ভারতীয় দর্শনের বিষয় কি? সত্য বা তত্ত্ব উপলব্ধি। কিন্তু পাশ্চাত্য যে ফিলোসফি শব্দের যে ব্যুৎপত্তিগত অর্থ তা হলো জ্ঞানের প্রতি অনুরাগ। আর দর্শন শব্দটা উৎপত্তি কিভাবে হচ্ছে? সংস্কৃত দৃশ ধাতু থেকে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে। দৃশ ধাতুর উত্তর অনট প্রত্যয় যোগ করে, অর্থাৎ দৃশ যুক্ত অনট সমান দর্শন শব্দটির উৎপত্তি। দৃশ ধাতুর অর্থ হলো দেখা, কাজে এই ব্যুৎপত্তিগত অর্থে দর্শন কথাটির সাধারণ অর্থ হলো দেখা বা প্রত্যক্ষ করা। এটি হলো দর্শন শব্দের সংকীর্ণ অর্থ। সাধারণ মানুষ এটাকেই বোঝে, কিন্তু সাধারণ মানুষ দর্শন বলতে ইন্দ্রিয় প্রত্যক্ষকে বোঝায়, কিন্তু যে কোনো দেখাকেই দর্শন নামে অভিহিত করা যায় না। যে সত্য বা তত্ত্ব সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্তর্নিহিত রয়েছে, যার থেকে বিশ্বের সব কিছু উদ্ভূত হয়েছে, সেই পরম সত্যকে দেখা তথা যথার্থভাবে উপলব্ধি করাই হলো দর্শনের প্রকৃত অর্থ। এটি হলো দর্শন শব্দের ব্যাপক অর্থ। বুঝতে পেরেছ? তাই ভারতীয় মতে দর্শন বলতে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন বোঝানো হয়। যাই হোক, তো এই দর্শন শব্দের অর্থ বলতে গিয়ে শুধু তো এইটুকু বলা যায় না, এই আনুষঙ্গিক আরও কিছু বলতে হয়। সেটা হচ্ছে ভারতীয় দর্শন বলতে কিন্তু শুধুমাত্র হিন্দুদের দর্শন নয়, তা হলো বিভিন্ন সম্প্রদায়ভুক্ত ভারতীয়দের দর্শন। ঠিক আছে? আর দেখো, ভারতীয় যে দর্শন আর পাশ্চাত্য ধারণা যে ফিলসফি, এর মধ্যে পার্থক্য আছে। তো কিছু কিছু পার্থক্য আছে, পয়েন্টও এখানে দেওয়া আছে। আমি একটা মূল জিনিস তোমাদের বলে দিই যে পাশ্চাত্যে যেটা ফিলসফি, সেখানে জ্ঞানের চর্চার কথা বলা হয়। বুঝতে পারছো? জীবনে সেটা মেনে চলার কথা কিন্তু, বা উপলব্ধি করা এবং সেটাকে মেনে চলা, এই ব্যাপারটা কিন্তু বলা হয় না। সেটা একমাত্র ভারতীয় দর্শনের ভারতীয় দর্শন যে দর্শন শব্দটি, সেইটি কিন্তু সেই সত্যকে উপলব্ধি করা এবং মেনে চলা, জ্ঞানের চর্চা শুধু নয়, ভারতীয় চর্চা প্লাস চর্যা। চর্যা মানে হচ্ছে প্র্যাকটিস করা, চর্চা মানে জ্ঞান। তাহলে চর্চাটা হলো ফিলসফি পাশ্চাত্য, আর আমাদের যেটা ভারতীয় সেটা হচ্ছে চর্চা প্লাস চর্যা। কারণ ভারতবর্ষের দর্শন কথাটির মধ্যে চর্চা অর্থাৎ জ্ঞানের চর্চা, জানা, এবং চর্যা এবং অর্থাৎ তা মেনে চলা, উপলব্ধি করা এবং সেটাকে তার মতো জীবনটাকে চালানো, এই কথাগুলি মেনে চলা, এটা সমন্বয় বলা যায়। এইটা একটা মূল পার্থক্য আমি তোমাদের বললাম সংক্ষেপে। তোমরা বইতে আরও ডিটেলসে পেয়ে যাবে। যাই হোক, আরও দু একটি বিষয় আমি বলে দিচ্ছি এই প্রসঙ্গে। সেটা হচ্ছে যে ভারতীয় দর্শনের
দর্শন সম্পর্কে ভারতীয় ধারণা সেটা কি, যে আত্মাকে জানো, একে বলে মোক্ষ শাস্ত্র বলা হয়। ঠিক আছে, মোক্ষ মানে মুক্তি, অর্থাৎ মুক্তিকামী ব্যক্তিদের মুক্তি বা মোক্ষের পথ নির্দেশ করে ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনের এটা প্রধান লক্ষ্য হল, হ্যাঁ, আত্মাকে জানো বা আত্মাকে দর্শন করো। ভারতীয় দর্শনের 3 প্রকার দুঃখের কথা বলা হয়েছে: আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। এছাড়া ভারতীয় দর্শন আলোচনার পদ্ধতি সেটা কীরকম, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তা হচ্ছে যে 3টি স্তর লক্ষ্য করা যায়: পূর্বপক্ষ, তারপর হচ্ছে সেটা খণ্ডন, অর্থাৎ স্বমত অর্থাৎ নিজের মত প্রতিষ্ঠার আগে প্রতিপক্ষ বা বিরুদ্ধ মতকে ব্যক্ত করা, তারপরে সেটাকে খণ্ডন করা, প্রতিপক্ষের মতবাদের দোষ ত্রুটি নির্দেশ করে সেটাকে খণ্ডন করা। তাহলে পূর্বপক্ষ, তারপর খণ্ডন, আর তারপর হচ্ছে উত্তরপক্ষ বা সিদ্ধান্ত। সবশেষে যুক্তিসহ নিজের মতটাকে প্রতিপাদন করা বা প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে আলোচনা পদ্ধতি। ভারতীয় দর্শন, যেটা আমি ভারতীয় দর্শনের স্বরূপ বলতে গেলে এই যে চর্চা এবং চর্যার সমন্বয়, বুঝতে পেরেছ? তো ভারতীয় দর্শনের আধার কি থেকে উৎপত্তি হয়েছে? বেদ এবং উপনিষদ। হ্যাঁ, ঠিক আছে। পরপর আলোচনায় আমরা আরও বিস্তারিত জানব। এরপরে দেখো ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য। এখানে দু একটি কথা আমরা তোমাদেরকে বলে দিই, যে ভারতীয় দর্শন হচ্ছে তাত্ত্বিক এবং ব্যবহারিক। তারপর দেখে নাও পয়েন্টগুলো। ভারতীয় দর্শন হলো প্রমাণ শাস্ত্র, ভারতীয় দর্শন অধ্যাত্মবাদী, অর্থাৎ অধ্যাত্মবাদ অনুসারে অজড় আত্মাই হলো পরম তত্ত্ব। ভারতীয় দর্শন বিচারবাদী, ভারতীয় দর্শন দুঃখবাদী নয়, আশাবাদী। হ্যাঁ, ভারতীয় দর্শন শাশ্বত নৈতিক নিয়মে বিশ্বাসী। এই শাশ্বত নৈতিক নিয়মকে বলা হয় ঋত। তাহলে আমরা কিছু নতুন শব্দ পাচ্ছি। এইরকম তোমরা দেখে নেবে একটু। ভারতীয় দর্শনের কিছু বৈশিষ্ট্য আছে। এরপরে কয়েকটি শব্দের অর্থ তোমাদেরকে বলে দিই। কয়েকটি নতুন শব্দ। প্রমা, প্রমা মানে প্রকৃষ্ট, মা মানে জ্ঞান। তাহলে প্রকৃষ্ট জ্ঞান প্রমা, অর্থাৎ সঠিক জ্ঞান বা যথার্থ জ্ঞান। তারপরে কি আছে? প্রমাণ, এটা হচ্ছে সঠিক জ্ঞান লাভের উপায়। মনে রাখবে তোমরা। প্রমেয়, এর মানে হচ্ছে জ্ঞানের বিষয়। প্রমাতা, অর্থাৎ যিনি জানেন বা যার জ্ঞান হয়। পুরুষার্থ দেখে নাও একটু। পুরুষার্থ বলতে কি বোঝায়? যে মানুষ সচেতনভাবে যাকে কাম্য বস্তু বা প্রয়োজন সাধক বস্তু রূপে গ্রহণ করে, সেটাই হচ্ছে পুরুষার্থ। পুরুষার্থ কয়টি? পুরুষার্থ 4টি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থাৎ যা লাভ করলে আমাদের চরম বা পরম পাওয়া হয় বা চরম লাভ হয় আমাদের, সেগুলো হচ্ছে পুরুষার্থ। তাহলে কি 4টি পুরুষার্থ? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এদেরকে চতুর্বর্গও বলা হয়। এই 4টিকে আবার চতুর্বর্গর পাশাপাশি আবার ত্রিবর্গও আছে। ধর্ম, অর্থ, কাম, ত্রিবর্গ। সেখানে মোক্ষটা বাদ। ত্রিবর্গ, চতুর্বর্গ, দুটো শব্দ বললাম। প্রমা বলেছি, প্রমেয় বলেছি, প্রমাতা বলেছি, প্রমাণ বলেছি। এরকম শব্দের ছোটো ছোটোভাবে তোমাদের ছোটো করে আলোচনা করেছি। এখানে তোমরা একটু পড়ে নেবে বইটা। যার কাছে যে বই আছে তোমরা একটু পড়ে নেবে। হ্যাঁ, তোমাদের যাতে একটু বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি তোমায় একটু সাহায্য করছি। আমি তোমাদের চেষ্টা করছি। ধর্ম, অর্থ। ধর্ম মানে স্বাস্থ্যসম্মত আচরণবিধি। অর্থ মানে বোঝা যাচ্ছে যে ইষ্ট সাধনের উপায়। অর্থাৎ জাগতিক কোনো বস্তুর প্রতি যে আমাদের আকাঙ্ক্ষা, এটা হচ্ছে কাম। আর মোক্ষ হচ্ছে মানে অবিনশ্বর হবার মোক্ষকে শ্রেষ্ঠ পুরুষার্থ বলা হয়েছে।
এই যে 4টি পুরুষার্থ ধর্মার্থ কাম মোক্ষ, এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? না মোক্ষ। এই মোক্ষ লাভ করলে আর কিছু পাওয়ার থাকে না। যাই হোক, এই যে মোক্ষ বা মুক্তি, একে আবার বিভিন্ন নাম বলা হয়, কৈবল্য, অপবর্গ, মুক্তি, নির্বাণ, অমৃতত্ব, নিঃশ্রেয়স, বিমোক্ষ ইত্যাদি। আর কর্ম আর পুনর্জন্মবাদ, কর্মবাদ মানে যেমন কর্ম তেমন ফল, এটাকে বলে কর্মবাদ ভারতীয় দর্শনে। আর পুনর্জন্ম হচ্ছে যে আত্মার আবার পুনর্জন্ম হয়। কর্মবাদের মূল কথা কি? যে প্রতিটি কাজ তার ফল উৎপাদন করে, হ্যাঁ, ভালো বা মন্দ, সৎ বা অসৎ ফল আছে, সেই কাজগুলি ফল লাভের ইচ্ছা নিয়ে করা হয়। সব কাজেরই ফল আছে যদি সেই কাজগুলি ফল লাভের ইচ্ছা নিয়ে করা হয়। আর কর্মকে দুভাগে ভাগ করা হচ্ছে সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। কামনার সাথে যুক্ত যে কর্ম সেটা হচ্ছে সকাম কর্ম, আর কামনাবিহীন যে কর্ম সেটা হলো নিষ্কাম কর্ম। ঠিক আছে? তো কোনো ব্যক্তির পক্ষে সকাম কর্মের ফল ভোগকে এড়ানো সম্ভব নয়। কর্মের ফলগুলি বর্তমান জীবনে না হলেও পরবর্তী জীবনে ভোগ করতেই হবে। যে পরিবেশে যে দেহ ধারণ করলে উপযুক্ত কর্মফল ভোগ করা যায়, সেই পরিবেশে সেই দেহ ধারণ করে জীবকে পুনর্বার জন্মগ্রহণ করতে হবে। এই যে পুনর্বার জন্মগ্রহণ করতে হবে, একেই বলে পুনর্জন্মবাদ। সুতরাং কর্মবাদ ও পুনর্জন্ম ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে? মোটামুটি আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম দর্শন শব্দের অর্থ, এর সাথে জড়িত যে বিষয়গুলি সেগুলো আলোচনা একেবারেই না করলেই নয়। সংক্ষিপ্তভাবে তোমাদের আলোচনা করলাম। এরপরে এই কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করব। ঠিক আছে? তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, ভালো থাকবে। প্রত্যেকে বিদ্যালয়ে ক্লাস করবে, একটি করে বই কিনে বাড়িতে পড়বে, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে তোমরা জিজ্ঞাসা করবে। আর ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে। ঠিক আছে? রাখছি, এইটুকু থাক আজকে। ভালো থাকবে সবাই। ঠিক আছে।